ছাত্র সংবাদ ডিসেম্বর 2024 যে শিবির থেকে যেটা প্রকাশিত হয়, ওইখানে লেখা ছিল যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি। সেখানে আইয়ুব খান, শেখ মুজিব, তারপর হচ্ছে গিয়ে এরশাদ এবং সর্বশেষ শেখ হাসিনার নাম উল্লেখ ছিল, কিন্তু জিয়াউর রহমানের নাম নাই। কিন্তু আমরা যদি জিয়াউর রহমানের শাসনামল দেখি, যে জিয়াউর রহমান প্রায় 3000-এর বেশি সামরিক বেসামরিক লোককে যে কথিত ফাঁসির মাধ্যমে লটকিয়ে হত্যা করছে। এবং এর রেফারেন্স যদি আপনি দেখতে চান, তাহলে রক্তের ঋণ, বাংলাদেশ ও রক্তের ঋণ বইয়ের যে অ্যান্থনি মাসকারেন্স, তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে জিয়া তার ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় 1143 জনকে এবার ফাঁসি দিয়ে হত্যা করছে। তা আমার প্রশ্ন, জিয়াউর রহমানকে কেন স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করা হলো না? এটা কি আপনাদের জামাত ইসলামের যে বিএনপির সাথে ঐক্যজোটে ছিল বা জোটসঙ্গী ছিল এই জন্য, নাকি আপনাদের অন্য কোনো রাজনৈতিক কৌশল যে আপনারা জনপ্রিয়তা হারাবেন বা আপনাদের পাশে কাউকে পাবেন না এজন্য? ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। প্রশ্নটা হিস্ট্রিক্যাল এভিডেন্সের সাথে জড়িত, যদিও হিস্ট্রিক্যাল বিষয়গুলো নিয়ে আরও একটু ডিপলি স্টাডি করার প্রয়োজন আছে। অ্যান্থনি মাসকারেনহাসের যে বইটা, উনি তো এটা বলেন নাই যে জিয়াউর রহমান এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন। এবং জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পূর্বে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে সিপাহী জনতার বিপ্লব বলা হয়। তো সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তার পূর্বে এই দেশে 2টা সামরিক কূ হয়েছিল, যেটা 3রা নভেম্বর এবং তার 3 মাস আগে একটা ঘটনা ঘটেছিল 15ই আগস্ট 1975 সাল। তো এই 15ই আগস্ট থেকে শুরু করে একেবারেই জিয়াউর রহমান 3রা নভেম্বর বা 7ই নভেম্বরের পরবর্তীতে এসে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, এর মাঝখানে সামরিক অনেক ধরনের মানে কুয়ের মধ্য দিয়ে নানা ধরনের মেসাকার তৈরি হয়। এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ ঘটনাগুলোর পরম্পরা, এটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে তিনি এই কাজগুলো করেছিলেন। এমন না যে তিনি প্যারালালি আর একটা বাহিনী গঠন করেছিলেন, কারো মতের তোয়াক্কা করেন নাই এবং বিচার বহির্ভূতভাবে তাদেরকে মাস কিলিং করেছেন। তো স্বৈরাচার হতে গেলে তো কতগুলো ইন্ডিকেশনের প্রয়োজন। শেখ হাসিনাকে 8 সালে ক্ষমতা গ্রহণের পরে তাকে স্বৈরাচার কেউ বলে নাই, ফ্যাসিবাদ বলে নাই। ফ্যাসিবাদ স্বৈরাচার ধীরে 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 তৈরি হয় যখন মানুষের কণ্ঠস্বর রোধ করে দেয়া হয়। একচেটিয়া নিজে সব কিছু কন্ট্রোল করতে চায়, মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতাগুলো যখন খর্ব করা হয়। তো জিয়াউর রহমানের স্টাইলটা ছিল হচ্ছে তিনি বহু গণতন্ত্রের প্রবক্তা বলা হয়, অর্থাৎ বাকশাল পরবর্তী সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো শেখ মুজিবুর রহমান বা তৎপরবর্তী করে বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, শেখ জিয়াউর রহমান সেগুলোকে অ্যাবলিশ করে দিয়ে বহু দলীয় গণতন্ত্রের চালু করেছিলেন। এবং তিনি নিজেও পরবর্তীতে একটি দল গঠন করেছিলেন, দলের নির্বাচন সিস্টেমগুলো ছিল। তার শাসনামলে দেশের উন্নয়নের ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল এবং স্টেবিলিটির ক্ষেত্রে। এই দেশ 72 পরবর্তী বাকশালে 74 সালে তো একটা বড় দুর্ভিক্ষ দেখেছে, এবং এই দুর্ভিক্ষ তো লুটপাটের একটা ফসল। এখানে হ্যাঁ, অর্থনৈতিক একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল, এর মধ্যে বন্যা একটা অ্যাডিশনাল ফিচার যুক্ত করেছে। কিন্তু তৎকালীন সময়ের রিসার্চ পেপারগুলো, অমর্ত্য সেনের বই বা তার যে কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এইগুলো রিসার্চ করলে, এই রিসার্চ পেপারগুলো দেখলে এগুলো এস্টাবলিশড যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাট এবং যেভাবে তারা মানুষদেরকে শোষণ করত, মানুষ মনে করতো না, ভাবতো যে আমরাই তো ইজারা নিয়েছি দেশের। এবং আপনারা দেখবেন যে মুক্তিযুদ্ধের পরে যারা সেক্টর কমান্ডার ছিল, একটা সেক্টর কমান্ডারও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই, ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে অথবা এনকাউন্টার দেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করতে হয়েছে তাদেরকে। এই ঘটনাগুলো একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, মানে অনেকটা মাচ্ছন্যায়ের মতো একটা অধ্যায় তৈরি হয়েছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করলে আমাদের কাছে স্বাভাবিকভাবেই প্রতিভাত হয় জিয়াউর রহমানকে এখনো পর্যন্ত কোনো একাডেমিক্যালি স্বৈরাচার অথবা এগুলোর ব্যাপারে এভিডেন্স দিয়ে তাকে ক্লেইম করা হয় না, যার ফলশ্রুতিতে এস্টাবলিশড কোনো স্বৈরাচারের
বিরুদ্ধেই আমাদের এই প্রবন্ধটা লেখা হয়েছিল। যিনি লিখেছেন এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা তো ব্যক্তির মত, ব্যক্তির ভিউ ভিন্ন হতে পারে, আবার আপনার ভিউ ভিন্ন, আপনি হয়তো তাকে স্বৈরাচার মনেও করতে পারেন, এটা আপনার দৃষ্টিকোণ, আপনার রিসার্চ, আপনার চিন্তা ভাবনা, এটা হতেই পারে। তো এটা হচ্ছে একজন লেখকের মত, আর এটা হচ্ছে একটা পত্রিকায় জাস্ট এটা ছাপানো হয়েছিল, সে তার মত অনুযায়ী তার চিন্তা চেতনার প্রতিফলন এখানে ঘটিয়েছে। তো এটার সাথে আপনার একমত বা যারা পত্রিকার ছাপিয়েছে তারাও একমত নাও হতে পারে। এটা হচ্ছে লেখক তার নিজস্ব চিন্তা চেতনার আলোকে লিখেছে। আসসালামু আলাইকুম, আমি নাজমুস সাকিব ফ্রম আমেরিকান এডুকেশন ইউনিভার্সিটি। জুলাইয়ের গণ আন্দোলনে সাধারণ ছাত্রদের সাথে পাশে থেকে তারা নেতৃত্বে অংশগ্রহণ করেছে। আমি দুইটা কোশ্চেন করতে যাচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে, বিভিন্ন দলের মধ্যে আমরা দলীয় বিভিন্ন ধরনের কোন্দল দেখতে পাই, এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর মধ্যে এর আগে আমরা বিভিন্ন ধরনের দলীয় কোন্দল দেখতে পেয়েছি। যদি আমি একটু ইনকে করে বিশ্ব ইজতেমার কথা বলে থাকি, তো এই ক্ষেত্রে শিবিরের চেন অফ কমান্ড আসলে অ্যাকচুয়াল সিক্রেটটা কি, যাতে এখন পর্যন্ত আমরা কোনো প্রকার দলীয় কোন্দল শিবিরের মধ্যে দেখতে পাইনি, এটা একটা ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে, অন্যান্য দলগুলোর মধ্যে আমরা দেখি যে ছাত্র এবং মেইন যারা মুরব্বী, ওই দলগুলোর মাঝখানে তাদের একটা নিজস্ব সঙ্গ থাকে, যেমন ছাত্রদল বা বিএনপির মাঝখানে আবার যুব দল আছে। তো এই ক্ষেত্রে শিবির এবং জামাতের মাঝামাঝি আমরা অন্য কোনো যুব সংঘ বা এই জাতীয় কোনো কিছু দেখতে পাইনি। তো এই ক্ষেত্রে শিবির বা জামাতের কোনো প্ল্যান আছে কিনা, এতটুকুই ছিল। দুটো প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমাদের সংগঠনের, এটা তো ক্যাডার ভিত্তিক সংগঠন আমরা বলি, বিসিএস ক্যাডারের যে সিস্টেমগুলো, যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে উন্নীত হতে হয়, ইসলামী ছাত্র শিবিরেরও রিক্রুটমেন্ট সিস্টেম এবং শৃঙ্খলা, ডিসিপ্লিনারি সিস্টেমগুলো ওইভাবে এস্টাবলিশড করা, যার ফলশ্রুতিতে প্রতিটি স্টেজে আমাদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থাগুলো থাকে। যেমন আপনি যদি ইসলামী ছাত্র শিবির করতে চান, তাহলে শুরুতে আপনাকে সমর্থক হতে হবে। তো সমর্থক যে কেউ হতে পারে, একজন মেয়েও হতে পারে, হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে, যে কোনো ধরনের স্টুডেন্ট এখানে আমাদের সমর্থক ফর্ম পূরণ করতে পারে। দ্বিতীয় স্টেজ হচ্ছে, সমর্থক হওয়ার পর আমাদের কর্মী হতে হয়। তো কর্মী মানে হচ্ছে আমাদের সাথে দুই একটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করলাম আর দুই একটা প্রোগ্রামে আসলাম, তাতে আমাদের কর্মী হওয়ার কোনো স্কোপই নাই। এরকম অনেক জনশক্তি, অনেক সাধারণ ছাত্ররা আমাদের সাথে ঘুরলেও, সারা জীবন ঘুরলেও কোনো লাভ হয় না। কারণ এখানে একটা সিস্টেম হচ্ছে, কিছু বই পড়তে হয়, কর্মী সিলেবাস আছে। এই সিলেবাসের মধ্যে কোরআন, হাদিস এবং ইসলামের বেসিক ফান্ডামেন্টাল কিছু নর্মস, ভ্যালুসগুলো এখানে ইনক্লুড করে দেয়া, যেটা পড়লে সে মোটামুটি ইসলাম সম্বন্ধে জানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহিভাবে কোরআন পড়া শিখবে, এবং 5 ওয়াক্ত নামাজের যে মানে তাসবিহ তাহলিল, এইগুলো তাকে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাগুলো হলে তাকে একটা ভাইবা নেওয়া হয়। যদি আমরা মনে করি ইসলামের নলেজের দিক থেকে মোটামুটি সে কিছুটা জানে, তখন তাকে অ্যাসোসিয়েট, সাথী হওয়ার জন্য চেষ্টা করতে হয়। সাথী হওয়ার জন্য আমাদের একটা সিলেবাস রয়েছে, কোরআন, হাদিস, ফিকা, উলুমুল কোরআন, মাকাসিদুশ শরিয়া, আরবি শিক্ষা, এরপরে এখানে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডোমেস্টিক অ্যাফেয়ার্স, ইসলামের সিভিলাইজেশন সম্বন্ধে নলেজ, এরপরে হচ্ছে আমাদের ইসলাম কি চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেমন ছিল, আসহাবে রাসূলের জীবনী কেমন ছিল, এরপরে যুগে যুগে ইসলামী আন্দোলন, দেশের প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির গতিধারা, এরকম সেপারেট করা প্রায় 29টা বই পড়তে হয়। এর বাইরে কোরআন হাদিস পড়তে হয়। এটা পড়ার পরে সে একটা নলেজ গেইন করে, এটার মধ্য দিয়ে তাকে আমরা আরেকটা ভাই বানাই। এরপরে ধারাবাহিকভাবে সে সাথী হয়। সাথী হওয়ার পরে তাকে সদস্য হতে গেলে আবার 79টা বই পড়তে হয়, পুরা কোরআন অর্থসহ পড়তে হবে, রাসূলের পুরা সিরাত পড়তে হবে, এবং কোরআন হাদিসের একটা মিনিমাম অ্যামাউন্ট তাকে সে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন মুখস্থ করতে হয়। তো স্বাভাবিকভাবেই ইসলামের এই নলেজগুলো তার ভিতরে যখন দেয়া হয়, তখন সে আসলে বুঝতে পারে যে তার ডিউটিটা কি। এখানে একটা বড় বিষয় হচ্ছে আন্তঃকোন্দল, দলীয় ফ্র্যাগমেন্টেশন, বিভাজনটা কেন তৈরি হয়। প্রথমত হচ্ছে পদের প্রতি লোভ যদি থাকে। তো আমাদের এই সংগঠনের কোনো স্তরে কেউ নির্বাচন করার সময় 34 নম্বর ধারায় বলা আছে, পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা হচ্ছে, যে পদে তাকে অধিষ্ঠ করা হচ্ছে সেই পদের প্রতি যদি তার লোভ থাকে, তাহলে তাকে ওই পদের জন্য নির্বাচিত করা হবে না। কিন্তু তাকে নির্বাচিত করার পরে সে ওই পদ থেকে আবার পালিয়েও চলে যেতে পারবে না, এটা তার লায়াবিলিটি, সেই দায়িত্বটা নিবে।
যেটা রাসূলের সিস্টেমগুলো ছিল, সাহাবা আজমাইনের সিস্টেম, এই সিস্টেমগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে এখানে ইন্টারেস্টের জায়গাটা কি আর ইন্টেনশনটা কি। ইন্টারেস্টটা হচ্ছে আমি ইসলামী ছাত্র শিবিরের কোনো ঊর্ধ্বতন পদ পেলে আমি আসলে কত টাকার মালিক হতে পারবো, কতটা ম্যাল প্র্যাকটিস করতে পারবো এই পাওয়ারের। এই জায়গা যখন তাকে ছোট থেকেই একেবারে আমরা বুঝাই যে যত বড়ই দায়িত্ব হোক না কেন সংগঠন করতে হবে পকেটের টাকা দিয়ে, তুমি যে স্তরেই যাও না কেন টিউশনি করে তোমাকে চলতে হবে। তো টিউশনি করার পরে যদি 2000-5000 টাকা ইনকাম করো, তার থেকে 500-1000 টাকা ইসলামী আন্দোলনের এই সংগঠনের ফান্ডে বাইতুল মাল দিয়ে তারপরে তোমাকে অন্য কাজ করতে হবে। এটা যদি আপনি জানতে পারেন যে ইসলামী ছাত্র শিবির করতে গেলে যত বড় নেতা হয় কালেকশনে সর্বপ্রথম তাকেই ওয়াদা করতে হয় যে হ্যাঁ আমি 5000 টাকা দিলাম, এরপর কে কত দিবেন, এটা দিয়েই যখন শুরু করতে হয় তখন স্বাভাবিকভাবে এই আন্দোলন বুঝে শুনে করতে আসে। কারণ এইখান থেকে চাঁদাবাজি করার সুযোগ নাই, টেন্ডারবাজি করার সুযোগ নাই, আবার এখানে নামাজ, কোরআন, হাদিস সব কিছু ইকুয়ালি তাকে প্রতিপালন করে চলতে হয়। সামগ্রিকভাবে এই ডিসিপ্লিনগুলো আমরা মেনটেন করার কারণে এবং রাসূলের সাহাবীরা যেভাবে জীবনযাপন করতো একবারে সেই জীবনযাপনে আমরা যখন ছাত্রকে অভ্যস্ত করি তখন আমাদের মধ্যে এই আন্তঃকন্দল, দলীয় বিভাজনগুলো থাকে না। আর একটা বড় সিস্টেম হচ্ছে ইহতেসাব, মুহাসাবার সিস্টেম থাকে আমাদের। যদি আপনার ভিতরে কোনো ত্রুটি দেখি আমি এটা তাকে সংশোধন করে দিই পার্সোনালি, এবং সংশোধন করে দিয়ে সে সংশোধন না হলে ঊর্ধ্বতন দায়িত্বশীলকে জানাই, ঊর্ধ্বতন দায়িত্বশীল তাকে সংশোধন করে। যদি সেটাও সংশোধন না হয় তাহলে বৈঠকে আমরা ফ্রি একজন আর একজনের ব্যাপারে সমালোচনা করার অ্যাক্সেসটা আমরা দিয়ে দিই। ওর মাধ্যমেই আমাদের ভুল ত্রুটি, আভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস তৈরি হওয়ার আশঙ্কা হয় ওইখান থেকে আমরা এগুলো মিটমাট করে আমাদের সংগঠনকে ইউনাইটেড রাখতে চাই। ইউনাইটেড, একতাবদ্ধ হয়ে কিভাবে চলবো সেই পলিসি নিয়ে আমরা চলি। এই সৌন্দর্যটা সংগঠনের ভিতরে থাকার কারণে এই 48 বছরের পথ চলায় এমন ধরনের সিনারিও আপনারা দেখতে পাবেন না। আবার একটা বড় বিষয় হচ্ছে এখানে পদ স্থায়ী না, 1 বছর পরই চেঞ্জ হতে হয় বাধ্যতামূলক। আবার যে কোনো সদস্য কেন্দ্রীয় সভাপতির অপসারণের জন্য আবেদন করতে পারে, অনাস্থা জ্ঞাপন করতে পারে, এই এক্সেসটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সভাপতি সেটাকে আমলে নিতে হয়। এই প্রক্রিয়াগুলো চলমান থাকার কারণে এবং সর্বস্তরে জবাবদিহিতাটা থাকার কারণে এইখানে কেউ মানে মনোপলি হয়ে উঠতে পারে না, একক ক্ষমতাবান হয়ে উঠতে পারে না। এটা হচ্ছে এখানের একটা ইন্টারনাল সিক্রেট আজকে বললাম, যার ফলশ্রুতিতে শৃঙ্খলাবদ্ধভাবে সব বিষয়গুলো চলে। আর একটা কোশ্চেন ছিল আপনার, যুবদল নাই কেন? আচ্ছা, জামাত এবং শিবির, ছাত্র শিবিরের মাঝখানে যে যুবদল, আসলে ছাত্র শিবির তো ইউনিক একটা সংগঠন। এটা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কোনো সংগঠন না, বা জামাত ইসলামী কখনো দাবি করে না ইসলামী ছাত্র শিবির তার অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন। আমাদের কনস্টিটিউশন আলাদা, আমাদের নেতা নির্বাচনের সিস্টেম আলাদা, আমাদের কর্মসূচি আলাদা, লক্ষ্য উদ্দেশ্য আলাদা। আমরা সেপারেটলি সকল কার্যক্রমগুলো পরিচালনা করি। সেই ক্ষেত্রে আমাদের ছাত্র জীবন শেষ করার পরে যারা লেখাপড়া শেষ করে তারা সবাই ভ্রাতৃ শিবির হিসেবে যোগদান করে। ভ্রাতৃ শিবির মানেই হচ্ছে ছাত্র জীবন শেষ করলে সে একটা ফোরামে চলে যায়, যে আজীবন শিবিরকে সে ওন করে এবং শিবির থেকে যে শিখলো, যে আইডিওলজিগুলো, যে ভ্যালুসগুলো শিখলো, এইটাকে কাজে লাগিয়ে সে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ পরিচালনার ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে। ইসলামী ছাত্র শিবির এইখানে কাউকে ইনফ্লুয়েন্স করে না, প্রভাব বিস্তার করে না এবং কাউকে অ্যাসাইনমেন্ট করে না যে তোমার এইটাই করতে হবে, এইখানে করতে হবে। এখানে আমরা স্বাধীনতা দিয়ে দিই। এটা হচ্ছে আমরা বলি একটা ইউনিভার্সিটির মতো লার্নিং পিরিয়ড। ইউনিভার্সিটি শেষ করার পরে একজন স্টুডেন্ট সে তার ক্যারিয়ারকে, আইনে পড়েছে কিন্তু ক্যারিয়ার সে একটা ফার্মে জব করলো, যে ফার্মে হচ্ছে আইটি স্পেশালিস্ট হিসেবে সে জব করতে পারে। তার হচ্ছে পড়েছে আইনে কিন্তু আইটি স্পেশালিস্ট জব করছে, এই কারণে ইউনিভার্সিটি তাকে নিয়ে এসে কোনো মার্শাল লয়ের অধীনে বিচার ফয়সালা করতে পারে না। এটা কেন করতে পারে না? কারণ এটা তার উইশনেস। ইউনিভার্সিটির কাজ তাকে শিখিয়ে দেয়া, এরপর ওই ব্যক্তি তার চয়েস অনুযায়ী সে তার স্কিল অনুযায়ী যে কোনো জায়গায় শিফট করবে। ইসলামী ছাত্র শিবিরেরও কাজ হচ্ছে ভ্যালুসগুলো শিক্ষা দেয়া এবং আমরা একটা নর্মস, একটা ডিসিপ্লিনারি লাইফ শিক্ষা দেই, এরপরে আমরা তাকে ছেড়ে দেই সোসাইটির ওয়েলবিংয়ের জন্য সে কাজ করে। তবে অবভিয়াসলি ইসলামী ছাত্র শিবির যারা করে তারা আজীবন ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসে, ডোনেট করে, পরামর্শ দেয়। আজকে যেমন সাবেকরা আসছে, হয়তো দাওয়াত দিছে এই কয়জনকে, তাই কয়জন আসছে। যদি বলতো সবাই দাওয়াত, তাহলে এখানে আপনারা জায়গা পেতেন না। কারণ ভালোবাসার টান এমন একেবারে বৃদ্ধ হয়ে গেল, মরার আগ পর্যন্ত যদি বলে ইসলামী ছাত্র শিবির ডাকে আপনাকে, সাথে সাথে চলে আসবে, পৃথিবীর আনাচে কানাচ থেকে চলে আসে। এটা জাস্ট ভালোবাসা। আবার আসলে কিন্তু এনাদের কাছ থেকে আবার টাকা নিয়ে রাখবে, যে আসছে এই খরচ হয়েছে কিছু টাকা দেন, এইখান থেকে যে তাকে কয়টা টাকা দিবে যাতায়াতের, এই সিস্টেম আসলে ছাত্র শিবিরে নাই। কিন্তু আসে কেন? কারণ ইসলামী ছাত্র শিবির করার কারণে সে যে জিনিসগুলো তার লাইফে শিখে,
এটা দিয়ে তার একটা চমৎকার একটা ইথিক্যাল লাইফ সে লিড করতে পারে। এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্রতি তার লায়াবিলিটি। এটা যুগের পর যুগ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা তারা ওন করতে পারে, ওন করে। ইসলামী ছাত্র শিবির শুধু পলিটিক্স করে না, পলিটিক্সের বাইরেও হাজারো কাজ। আমাদের যদি 50টা কাজ থাকে, তার মধ্যে একটা ছোট্ট কাজ হচ্ছে এই রাজনৈতিক কাজগুলো করা, মানে মিছিল মিটিং করা। এগুলো অনেক কাজের মধ্যে ছোট্ট একটা কাজ। সব কাজ আমরা এইটাকেই ফোকাস করি না, অন্য ছাত্র সংগঠন যেটা করো এইটাই একমাত্র কাজ। ইসলামী ছাত্র শিবিরের এটা হচ্ছে অনেক কাজের মধ্যে একটা অন্যতম কাজ। আশা করি বুঝতে পারছেন। জি ধন্যবাদ। এরপর যে আমরা এই পাশ থেকে আমির শুধু ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাচ্ছেন একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে যখন সত্যি মানে আমাদের এই ধানমন্ডি 32 ভাঙা হচ্ছিল তখনও উনি হচ্ছে সবাইকে শান্ত থাকার জন্য বিষয়টা বলছিলেন। তো এই বিষয়গুলো আসলে কীরকম? আমি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলাম, রক্ত দিলাম, এখন আওয়ামী লীগকে আসলে ক্ষমা করে দিতে চাচ্ছি, বিষয়টা আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আর একটা জিনিস হচ্ছে যে মানে এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষজন আসলেই ভালোভাবে নিচ্ছে কি না। যেমন আমি যদি ওনার কমেন্ট বক্সে যাই, আমি ওইখানে দেখতে পাবো যে ওনাকে খুবই কটাক্ষ করে মানুষজন আসলে মানে কথাবার্তা বলছে বিষয়টা। তো এই বিষয়টাকে ওনাকে আর একটু মানে হওয়া উচিত কিনা বা এই বিষয়ে সেটাই জানাচ্ছিল। ধন্যবাদ। এটা তো আমিরে জামাত, সে তার কোনো কথার ব্যাপারে আমরা লায়াবল না, যেমন আমাদের কোনো কথার ব্যাপারে তিনি দায়বদ্ধ না। প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলেছি এটা সেপারেট দুটো অর্গানাইজেশন। তবে তার কথার রেশ ধরে আমরা হয়তো কিছু জাজমেন্ট আপনাদেরকে বলতে পারি। তার কথা আসলে এক্স্যাক্টলি কী কারণে বলেছেন, ইন্টেনশন কী ছিল, কেন এটা বলেছেন, এটা বলতে পারবো না হয়তো। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনার বক্তব্য আপনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন বা বুঝেছেন, আমি যেভাবে বুঝেছি এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। কারণ আমরা তার বক্তব্যটা পুরা শোনার সুযোগ হয়েছে। এখানে তিনি যেটা বলেছেন যে দল হিসেবে আমার কোনো ক্ষোভ নাই, দল হিসেবে। কিন্তু কোনো ব্যক্তির উপরে আওয়ামী লীগ জুলুম করছে, এই ব্যক্তিরা যদি নিজ থেকে মামলা করে তাহলে জামাত ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালে যত অভিযোগপত্র দায়ের করা হয়েছে, জামাতের যারা গুম হয়েছিল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল, সবার নামে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। জামাত ইসলামী নিজ খরচে এই মামলাগুলো তৈরি করা, এভিডেন্স কালেকশন করা, তাদের আসা যাওয়া সব কস্টিংগুলো তারা বেয়ার করেছে। এখনো পর্যন্ত যারা এই ফ্যাসিবাদের আমলে 15 বছর ধরে চরম নির্যাতনের শিকার হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, এই মামলাগুলো যদি কেউ করতে চায়, জামাত ইসলামের কাছে যদি আবেদন করে, তাহলে জামাত ইসলামী সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে দিচ্ছে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি এবং আইনগত যত সাপোর্ট প্রয়োজন এগুলো সব কিছুই দিচ্ছে। কিন্তু দল হিসেবে তাদের স্ট্যান্ড হচ্ছে, আমরা ওই যে কাজগুলো আওয়ামী লীগ করছে, দলীয়ভাবে রেশারেশির রাজনীতি, এই জায়গা থেকে বের হয়ে আসার জন্যই তিনি মূলত এই আহ্বান জানিয়েছেন। আজকে আমি এই কাজটা করলাম, কালকে আবার যে ক্ষমতা আসবে সে করতে থাকবে, এটার সমাপ্তিটা আসলে কোথায়? একটা জায়গা থেকে এন্ডিং হতে হবে, নাকি এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে? এই দেশ থেকে কি এগুলো নিবৃত হবে না? যদি যে পরিমাণে জুলুম নির্যাতনের শিকার জামাত ইসলাম হয়েছে বা ইসলামী ছাত্র শিবিরে 15 বছর হয়েছে, 5 তারিখের পরে এগুলো যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা করতো, এরা যে পরিমাণে মামলা দিয়েছে, দেশান্তরিত করেছে, হত্যা করেছে, পঙ্গু করেছে, এগুলোর একটা প্রতিশোধ তো ব্যক্তিগত জায়গায় না নিয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনের উপরে নির্ভর করেছি এবং আইনের মাধ্যমেই বিচারগুলো হোক। তা না হলে আবার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এরপরে তারা বলবে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা একটা সিম্প্যাথি পাবে। এই সিম্প্যাথিটা নিয়ে এসে আবার বিদেশি প্রভুদেরকে এখানে হায়ার করবে। বিদেশ থেকে আমাদের অনেক বাণিজ্য বা অন্যান্য বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম তো অলরেডি আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশের একটা টেলিভিশন চ্যানেল সকাল সন্ধ্যা, থাকবে না বাংলাদেশ? থাকবেই না নাকি? এটা থাকছেই না, কারণ ওইখানে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, মারা হচ্ছে। এগুলো তাদের অ্যাসাইনমেন্ট একেবারে, যে ভিতরে একটা সিভিল কু হোক, সিভিল একটা ওয়ার বাঁধুক, আর এই সিভিল ওয়ারের মাধ্যমে এইটা আমরা বিশ্ব মরিমণ্ডলে তুলে ধরবো, দেখাবো এবং প্রেসক্রিপশন করব। এবং সব মিলে জাতিসংঘ থেকে শুরু করে সবাই যদি বক্তব্য দিতে থাকে, আমরা তো একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি, একটা দেশ সেপারেটলি কখনো ডেভেলপ করতে পারে না। বা আমাদের দেশে মূলত আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স। 41 বিলিয়ন ইউএস ডলার পার ইয়ার এই রেমিটেন্সের মাধ্যমে এই দেশে আসে, যেটা আমাদের এককভাবে সর্ববৃহৎ আয়ের সোর্স। আর দ্বিতীয় সর্ববৃহৎ আয়ের সোর্স হচ্ছে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরে শুভঙ্করের ফাঁকি আছে, সেখান থেকে 3 থেকে 5 বিলিয়ন ডলার আমাদের মোট আয় হয়। 21 বিলিয়ন ডলার আয় হয়, কিন্তু আবার সেটা মেশিনারি
কটন, সুতা টুতা এগুলো কিনতে আবার $18 বিলিয়ন কিন্তু বিদেশেই আমাদের দিয়ে দিতে হয়। শ্রমিকদের বেতন টেতনের জন্য মাত্র 3 থেকে 3.5 বিলিয়ন থাকে। বিদেশি আয় যেটা 1,55,00,000 মানুষ যেটা রেমিটেন্স হিসেবে আমাদের পাঠায়, এটা কিন্তু আমাদের অর্থনীতির ভিত্তি দাঁড় করিয়ে রেখেছে। সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মানে এমন একটা সম্পর্ক তৈরি করা এটা মোটেও কাম্য নয়। আওয়ামী লীগের সাথে অনেক টাকা রয়েছে, আপনারা জানেন $240 বিলিয়ন তারা পাচার করেছে, দুর্নীতির হিসাব বাদ। এই কাঁচা টাকাগুলো আছে, জনগণের টাকা, এইগুলো এই টাকাগুলো তারা চারিদিকে খরচ করবে এবং এই দেশকে আনস্টেবল করার জন্য তারা এই পরিকল্পনাগুলো নিয়েছে। একটা দায়িত্বশীল সংগঠনের কাজ হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করে তোলা, প্রতিশোধ পরায়ণ করে তোলা, নাকি দেশে স্ট্যাবিলিটি বজায় রেখে মানুষ যে উদ্দেশ্যে হাসিনাকে তাড়িয়েছে সেই বৈষম্যহীন সমাজ, মানবিক মর্যাদা পান মানে একটি সমাজ গঠন করা। নিঃসন্দেহে আপনারা বলবেন যে সোসাইটি এখন আর আন্দোলন ভালো লাগে, এখানে রোড ব্লক করে রাখুক ভালো লাগবে, একটা কটু কথা সবাই বলে ফেলে। এটা যদি এই সেই মাৎসন্যায়ের মতো সে দীর্ঘ সময় ধরে এই অরাজকতা চলতে থাকে তাহলে এইটা আমাদের জন্য কল্যাণকর হবে না। এ কারণে ইসলামী ছাত্র শিবিরের স্ট্যান্ড আমরা বলেছি যে এমন অরাজক পরিস্থিতি কেউ যাতে করতে না পারে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, এরপরে একে খুন করা, ওকে মেরে ফেলা, এই জিনিসগুলো দেশের ইমেজকে নষ্ট করে ফেলবে এবং স্বাভাবিক উন্নতির অগ্রগতিকে নষ্ট করে ফেলবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখছি, আমাদের উপরে যত অবিচার করা হয়েছে আমরা আইনের মাধ্যমে এর বিচারগুলো নিশ্চিত করতে চাই। এই বিষয়গুলো থেকে আমিরে জামাত তিনি বলেছেন দলীয়গতভাবে এই প্রতিহিংসা পরায়ণতা থেকে আমরা বের হয়ে আসতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে মামলা করছে, জামাত নিষেধ করছে, এরকম ঘটনা ঘটেনি। বরং জামাত ইসলামী ব্যক্তি যেখানে সাফারার হয়েছে, ব্যক্তি তার জাজমেন্ট বা সুবিচার পাওয়ার অধিকারী, সেক্ষেত্রে জামাত ইসলামী আমার জানা মতে প্রচুর সহযোগিতা করছে। আর ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে, আমাদের তো রিসোর্স লিমিটেড, ক্যাপাসিটি লিমিটেড, আমরাও আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আমাদের সাবেক ভাইদের যারা নির্যাতিত হয়েছে, সাধারণ মানুষদের আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। জি জি, ধন্যবাদ। বিস্তারিত উত্তর জানতে পেরেছি আমরা। এই পাশ থেকে আরেকজন বলেন। আমি জাকারিয়া আকাশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ত্রিপুলি ডিপার্টমেন্ট। আমার প্রশ্ন হলো 92% মুসলিমের দেশের সংবিধানে আজ প্রস্টিটিউশন লিগ্যাল। এই সংবিধান আসলে কাদের স্বার্থ আদায় করছে এবং কেন করছে? আর এখন যেহেতু সংবিধান সংস্কার চলছে, এর মধ্যে যদি ইসলামী ছাত্র শিবিরের কাছে সুযোগ থাকে তাহলে তারা কী রকম ব্যবস্থা নেবে? ধন্যবাদ। জি, ধন্যবাদ। সেক্রেটারি জেনারেল। আচ্ছা, সংবিধান সংস্কারের তো অনেকগুলো অর্গানসের ব্যাপারে আমরা কথা বলেছি অলরেডি। এখানে কি কি সংস্কার প্রয়োজন এগুলো নিয়ে একটা প্রস্তাবনা বিভিন্ন মহল থেকে তারা নিয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি। আর সব দলগুলোই এই সংবিধান সংস্কারের জন্য প্রস্তাবনা দিয়েছে। এই সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনি যে প্রস্তাবনাগুলো এখানে দিয়েছেন, অনেক প্রস্তাবনাগুলোর সাথেই আমরা একমত। আবার কিছু কিছু বিষয়ে যেই জিনিসগুলো আশু পরিবর্তন হওয়া দরকার এই ব্যাপারে আমরা তাগাদা দিচ্ছি। সংবিধানের যে প্রেক্ষাপটে সংবিধান পাশ হয়েছিল এবং পরবর্তীতে এই সংবিধান সুবিধা অনুযায়ী যেভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, এই জিনিসগুলো এই দেশের স্বাভাবিক সুবিচারের রাস্তাকে বন্ধ করে দিয়েছে এবং এই দেশে একটা বিভাজন তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী এই দেশে ইসলাম এবং এই দেশের স্বাধীনতাকে একেবারে মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াস চালানো হয়েছে। স্বাধীনতা উত্তর আপনারা দেখবেন যে গণপরিষদ গঠন করা হয়েছিল, এটা কোনো নির্বাচিত বা ম্যান্ডেট কোনো গণপরিষদ ছিল না। এটা তারা ভিত্তিটা দাঁড় করিয়েছে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ অধিকাংশ ভোট পেয়েছিল, তার আদলে তারা এইটা তৈরি করেছিল। এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন হওয়ার পরে কোনো নির্বাচনের মাধ্যমে এই ফরম্যাটটা তৈরি হয়নি। এই পরিষদেই তারা এই সংবিধানটা পাশ করেছিল। এখানে স্বাধীনতার ঘোষণাপত্রে 3টা বিষয় ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এপ্রিলে যখন এই ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, দেশের সাধারণ মানুষ, আপামর জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমাদের যেমন জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা যদি জুলাইয়ের সময় জানতো যে এই জুলাই অভ্যুত্থানের পরে ছাত্ররা একটা দল করবে বিজয় অর্জন করার পরে, তারপরে আওয়ামী লীগ, বিএনপি এই কাজগুলো করবে, জামাত এই কাজগুলো করবে, তাহলে এই পরিমাণে মানুষ রাস্তায় নামতো আপনাদের বিশ্বাস? তারা যে এরকম চাঁদাবাজি, এরকম হাত বদল হবে, এরকম স্ট্যান্ড দখলের এই হাত বদল হবে, এটা যদি জানতো তাহলে এত মানুষ রাস্তায় নামতো আপনাদের মনে হয়? তারা কি চেয়েছিল? বৈষম্য হয়েছে, নিজ নিজ জায়গা থেকে সাফারার হয়েছে, রাস্তায় নেমেছে এবং তারা চেয়েছিল একটা সুন্দর বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হোক। কিন্তু সেটা তো আমরা খুব বেশি প্রতিবাদ দেখছি না।
মুক্তিযুদ্ধের সময়ও ঘোষণাপত্রে 3টা জিনিস ছিল, আবার শুনেন, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আর সাম্য। এই 3টার উপরে ভিত্তি করে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান রচনা করা হয়েছে, সেই সংবিধানের মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে হচ্ছে জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো ইনক্লুড করা হয়েছে, কিন্তু ইসলামটাকে সেইখান থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে ইসলাম এইখানে, মানে অধিকাংশ মানুষই যেখানে মুসলমানদের এইখানে যে কন্ট্রিবিউশনগুলো ছিল, এরপরে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, ধারাবাহিকভাবে বাকশাল কায়েম করা, এরপরে মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সবগুলোকে কেড়ে নেওয়া, একচেটিয়া মানে দেশের যে মূল্যবোধ সেগুলোকে নষ্ট করে ফেলা হয়েছিল স্বাভাবিকভাবেই এই কনস্টিটিউশনকে ব্যবহার করে। এবং ধারাবাহিকভাবে কতবার, এই 15, 16, 17 বার এই কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এমন সংসদে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, লাস্ট 3টা সংবিধান যে মানে সংসদ ছিল, এগুলো তো মানে মেজর কোনো পার্টি অংশগ্রহণ করেনি, কিংস পার্টির মাধ্যমে তারা নির্বাচন করেছে। এমন একটা সিচুয়েশন যে নিজেরাই প্রার্থী, নিজেদেরই অল্টারনেট প্রার্থী, মানে আওয়ামী লীগের একটা নৌকার প্রার্থী, আওয়ামী লীগেরই আরেকজন বিদ্রোহী প্রার্থী, আওয়ামী লীগেরই তৃতীয় আরেকজন বিদ্রোহী প্রার্থী দিয়ে একটা ইলেকশন হয়ে গিয়েছে। সেই ইলেকশনে সংসদ গঠন করে এইবার হচ্ছে বিরোধী দল হবে, তাকে বিরোধী দল হচ্ছে গৃহপালিত একটা বিরোধী দল বানাইছে যে ঠিক আছে তুমি এখন আমার দল থেকে একটু বের হয়ে তুমি বিরোধী দল। এখন ওরা আর মানে না যে না, বিরোধী দল হয়ে এই সুযোগ সুবিধা পাই না, তাহলে ঠিক আছে 2জন তাইলে আসো তোমরা মন্ত্রী হয়ে যাও 2জন। মানে একটা মানে বাদরের হচ্ছে রুটি ভাগাভাগির মতো একটা দেশের সংসদ, দেশের বিচার ব্যবস্থা সবকিছু নিজেদের মতো করে সাজিয়েছে। তো এইখানে যে সংবিধান তারা সংস্কার করেছে, এগুলো তো মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগায়নি, মানুষ কি চায় এটাকে অবজার্ভ করেনি। তো সংবিধানের যে কনস্টিটিউশনের যে ধারাগুলো রয়েছে, যেগুলো মানুষ আসলে ওন করে না, বিষয়গুলো নিয়ে আরও সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। মানুষের কাছে এটা ওপেন করতে হবে, গণভোট নিতে হবে এবং সামগ্রিকভাবে বিশ্লেষণ করে এটা পরিবর্তন করতে হবে। যে জিনিসগুলো নিয়ে আমরা ইন্টারনালি উপদেষ্টাদের সাথে যখন কথা বলেছি, আমরা বলার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে, আমাদের কথাগুলো রাজপথে বলার চেষ্টা করেছি, পত্রিকায় লেখনির মাধ্যমে বলার চেষ্টা করেছি। অনেক বিষয় সংস্কার কমিশন এখানে অ্যাকসেপ্ট করেছে। কিছু বিষয়ের জন্য একটা নির্বাচিত একটা সংসদ দরকার, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সামগ্রিক বিষয় থেকে আমাদের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করছি। যে পয়েন্টটা আপনি উঠালেন, এই পয়েন্টটাও আমরা নোট করেছি। আমরা এমন কোনো বিতর্কিত বিষয় এখানে রাখতে চাই না বা সংবিধানে থাকা উচিত না যেগুলো মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত দেয় এবং আমাদের মধ্যে একটা বিভাজন, ডিভাইড পলিসি ডেভেলপ করে। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। জি ধন্যবাদ। আমরা এই পাশ থেকে আরেকটা প্রশ্ন নিতে পারি, এই পাশ থেকে একটা নিয়ে ওই পাশ থেকেও নিব আমরা। ইসলামী ছাত্র শিবিরের যে কার্যবলী বা যে কর্মপদ্ধতিগুলো আছে, এটা দিয়ে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা সবাই চাই যে বাংলাদেশে বা পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। এটা দিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম করা কি আদৌ সম্ভব কিনা? আমরা কিন্তু আমাদের প্রথমত কাজ হচ্ছে, আমরা কিন্তু রাজনীতিক কোনো দল না, আবার আমরা কোনো নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করি না। ইসলামী ছাত্র শিবিরের রানিং জনশক্তি থাকা অবস্থায় কেউ যদি নির্বাচন করতে চায়, আমরা তাকে বলি ভাই তুমি ছাত্র শিবির থেকে বের হয়ে একটা রাজনৈতিক দল করো। আমাদের এই সংগঠন নির্বাচন করা, রাষ্ট্র রিফরমেশন করা, এই কাজগুলো না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি এবং সত্যকে সত্য বলে জানার জন্য একটা জনসমষ্টি তৈরি করি। এই জনসমষ্টি বের হয়ে গিয়ে যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো রাজনীতিতে সে কাজ করবে, তবে তার কমন একটা গোল থাকবে, সে হচ্ছে এই দেশের কল্যাণে কাজ করবে। এখানে দুর্নীতিবাজ হবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, সম্পদের অপব্যয় করবে না, মানুষের লুটপাট করবে না, শোষণের হাতিয়ার হিসেবে সম্পদকে কাজে লাগাবে না বা ক্ষমতাকে কাজে লাগাবে না। এই জিনিসগুলো এনশিওর করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে এবং আমরা এই লোকগুলো তৈরি করি। আর আমাদের কর্মপদ্ধতি তো ওইভাবে ডিজাইনই করা নেই। আমাদের কর্মপদ্ধতি ডিজাইন করা হচ্ছে রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক তৈরি করা। আমাদের মিশন হচ্ছে, এটা হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য আমরা কাজ করি। এটাই হচ্ছে আমাদের মিশন এবং ভিশন। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুবক শ্রেণীকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করা। এজন্য এখন ছাত্রদের একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে, আমরা ওয়েলকাম জানাই। এখন ইসলামী ছাত্র শিবির থেকে বের হয়ে যদি কেউ ওই ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়, আমরা নিষেধ করবো না। হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম, তুমি করো। আমাদের ছাত্র শিবিরের অনেক ভাইয়েরা, সাবেক ভাইয়েরা ঠিক আছে ওই রাজনৈতিক দলের সাথে অ্যালাইন হয়ে নাগরিক কমিটিতে করছে, নিষেধ করবো আমরা? খেলাফত মজলিস করছে, নিষেধ করবো? এবি পার্টি করছে, নিষেধ করবো? জামাত করছে, নিষেধ করবো?
কোনো পার্টি করাই নিষেধ নাই, তবে খেয়াল রাখতে হবে যে সে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক যে আকীদাগত জায়গায় এইটা ঠিক রেখে সে যেন সবকিছু করে। এইটাই হচ্ছে আমাদের প্রশিক্ষণ বা আমাদের চিন্তার জায়গাটা। ছাত্র শিবির এই মৌলিক বিষয়গুলোকে ছাত্রদের মাঝে এস্টাবলিশ করার চেষ্টা করে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, দেশ দখল করা, পলিটিক্যালি এই সেই করা, এইগুলো না। তবে কোনো অন্যায় হলে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি এবং ক্রান্তি লগ্নে, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। দেশের জন্য আমরা জানি ছাত্র সমাজ হচ্ছে একটা অনুঘটক, কিন্তু এই যে ছাত্র সমাজ, এই তরুণ সমাজ, এরা যদি আবার রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে তো কিছু ম্যাচুরিটির প্রয়োজন আছে। এদের হাতে আবার রাষ্ট্র ক্ষমতা গেলে এটা আবার বেকায়দা অঘটন ঘটানোর সমূহ সম্ভাবনা আছে। এই জন্য ধাতস্থ হতে হয়। রাজনীতির একটা স্টেজ আছে, ম্যাচিউর রাজনীতিবিদরা রাজনীতি পরিচালনা করলেই বরং ভালো। তবে ম্যাচিউর রাজনীতিবিদরা দুর্নীতি মুক্ত হোক, তারা চরিত্রবান হোক, এটাই হচ্ছে আমাদের আশা। ওই লেভেলের মানুষ তৈরির জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আশা করি বুঝতে পারছি।